টানা গ্যাস সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছে অনেক এলাকার মানুষ। বাসাবাড়িতে রান্নার চুলা না জ্বলায় বৈদ্যুতিক চুলা ও রাইস কুকার কিনে পরিস্থিতি সামাল দিচ্ছেন অনেকেই। কেউ আবার ভিড় করছেন হোটেল রেস্তোরাঁয়। ফিলিং স্টেশনগুলোতে চাপ আরও কমেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে তেজগাঁ থেকে যুক্ত আছেন আত্মজ রহমান দিব্য, ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাব দিব্যর কাছে। দিব্য, জানাবেন গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? উজ্জ্বল, আমরা এই মুহূর্তে তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনে আছি। সেখানে দীর্ঘ সময় ধরেই আসলে পরিবহন চালকরা, বিশেষ করে সিএনজি চালিত যেসব পরিবহন রয়েছে সেসব চালকরা আসলে অপেক্ষা করছেন। কার্যত জানিয়ে রাখি যে এখানে আমরা এসে কোনো গ্যাস সরবরাহ বা কোনো গাড়ি গ্যাস পেয়েছে তেমনটি দেখিনি। আমরা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছেন গতকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের গ্যাস সরবরাহ ছিল এবং এরপর রাত 1:15 থেকে সকাল আজ ভোর 6টা 20 পর্যন্ত ছিল। কিন্তু এরপর থেকে তাদের যখনই আসলে গ্যাস সরবরাহের যে মেশিনটি রয়েছে সেটি যখনই তারা চালু করার চেষ্টা করছেন তখন থেকে আসলে কোনোভাবেই আসলে তারা গ্যাস পাচ্ছেন না, যে কারণে ভোর 4টা 5টা 6টা থেকে এখানে যে যানবাহনগুলো দেখা যাচ্ছে গ্যাস ভিত্তিক যানবাহন, তারা ভোর 4টা 5টা 6টা থেকে আসলে তারা এখানে দীর্ঘ সারিতে আসলে অপেক্ষা করছেন। কিন্তু কখন নাগাদ তারা গ্যাস পাবেন তারা এখনও জানেন না। আর ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছে যে তারা আসলে পরবর্তীতে কখন এই সরবরাহ ব্যবস্থা ঠিক হবে তারা এখনও বিষয়টিতে নিশ্চিত নয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু গ্যাস সংকট সেটা শুধুমাত্র ফিলিং স্টেশনগুলোতে না, বাসাবাড়িতে একই চিত্র দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তারা জনসাধারণ আসলে রান্নাবান্নার যে কাজ খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে যতটুকু প্রয়োজন তার জন্য অস্থায়ী সমাধান হিসেবে তারা বিকল্প হিসেবে ভাবছেন বৈদ্যুতিক চুলাকে। আমরা বৈদ্যুতিক চুলার কিছু দোকান ঘুরে এসেছি। সেখানে দোকানিদের সাথে কথা বলে আমরা জেনেছি যে বৈদ্যুতিক চুলা আসলে 30 থেকে 40% আসলে তাদের বিক্রি বেড়েছে ক্ষেত্র বিশেষে। কিন্তু ক্ষেত্র বিশেষে বিক্রি বাড়ার ফলে তাদের দোকানিদের একটি লাভজনক অবস্থা চলছে। তবে যারা ভোক্তা রয়েছে এইসব চুলার ভোক্তাদের অভিযোগ হচ্ছে তারা একই সঙ্গে লাইনের গ্যাস যারা ব্যবহার করেন গ্যাস পাচ্ছেন না, তারা গ্যাসের বিল ঠিকই দিচ্ছেন। সেই সাথে যেহেতু বৈদ্যুতিক চুলার জন্য আলাদা বিদ্যুৎ খরচ হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে বাড়তি বিল গুনতে হচ্ছে। এক্ষেত্রে তারা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন খানিকটা। এবং যারা আসলে বৈদ্যুতিক চুলাই সবাই আসলে না, যারা অস্থায়ী সমাধান হিসেবে অনেকেই আসলে হোটেল রেস্তোরাঁগুলোতেও আসলে খাবারের জন্য ভিড় করছেন। রাজধানীর তেজগাঁয়ের ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলোতে সার্বিক কী চিত্র রয়েছে? উজ্জ্বল, একেবারে যদি বলি বাসাবাড়ির গ্যাস থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশন এবং শিল্প কারখানা, তীব্র গ্যাস সংকটে পুরো ময়মনসিংহ বিভাগেই কিন্তু একটা বিপর্যস্ত অবস্থা পরিস্থিতি বিরাজ করছে। আমরা সকাল থেকে ময়মনসিংহ দীঘারকান্দা বাইপাসে রয়েছে, এখানে 4 থেকে 5টি যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনই গ্যাস সরবরাহ সংকটের কারণে বন্ধ রয়েছে, খালি পড়ে আছে। যাও 2-1টি চালু আছে সেগুলো মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 15-20 মিনিট বা আধা ঘন্টার জন্য গ্যাসের চাপ কিছুটা অনুভব করলেও সেগুলো আবার 15-20 মিনিট পর আবার সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সর্বোচ্চ 80 থেকে 100 টাকা বা 120 টাকার গ্যাস পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর অটো সিএনজি, পাশাপাশি ব্যক্তিগত প্রাইভেট কার, বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা যে যাত্রীরা তারাও গাড়িতে বসে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। এই মুহূর্তে যে দীঘারকান্দা বাইপাস ইন্ট্রাকো সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিছুটা গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাও 100 টাকার উপরে তারা দিতে পারছেন না। তবে এই চাপটা কতক্ষণ থাকবে সেটি বলা যাচ্ছে না। সর্বোচ্চ আমরা এর আগেও যে 2বার যে চাপটি দেখেছিলাম গ্যাসে সেটি বড় আধা ঘন্টা 25 মিনিট এই সময় পর্যন্ত কিন্তু ছিল। অর্থাৎ দীর্ঘ সেই মধ্যরাত থেকে শুরু করে ভোর থেকে শুরু করে গাড়িগুলো অপেক্ষা করছে। পাশাপাশি অন্যান্য দিন আমরা যেটা দেখি যে আরও যে অন্যান্য সিএনজি পাম্পগুলো সেগুলো চালু থাকতো, মাঝে মাঝে গ্যাসের চাপ আসতো, সেখানে অনেক সিএনজি গ্যাস সরবরাহ করতে পারতো, সেগুলো বন্ধ থাকার কারণে সংকটটি আরও তীব্র হচ্ছে। অন্যদিকে ভালো কাজে শিল্পাঞ্চল রয়েছে, সেখানে ওষুধ কারখানা থেকে শুরু করে পোশাক কারখানাগুলো যে রয়েছে সেখানে গ্যাসের চাপ কম থাকায়, তীব্র সংকট থাকায় কিন্তু উৎপাদন কাজেও কিন্তু ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাসাবাড়িতে বিভিন্ন এলাকাগুলোতে যে গ্যাসের চাপ অনেকটাই কমে গেছে, সেখানে রান্নাবাড়ি কষ্ট হচ্ছে এবং যার জন্য এলপিজি সহ বিভিন্ন অন্যান্য যে জ্বালানির সুবিধা, ইলেকট্রনিক চুলা সেগুলো তারা ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ অটো সিএনজি যে সারি, ব্যক্তিগত প্রাইভেট কার সেটি সারি কিন্তু দীর্ঘই হচ্ছে।
ক্রমাগত, এবং এই রোদের মধ্যে অপেক্ষা করছেন। যেটা আগেও বলছিলাম যে যারা চালক রয়েছেন তাদের খুবই বিপাকে রয়েছেন, মানবতর জীবনযাপন করছেন। অন্যদিকে বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রী পারাপারে। বিভিন্ন জেলা উপজেলায় গন্তব্যের জন্য কিন্তু এখনও ময়মনসিংহে প্রচুর, প্রায় 25 থেকে 30 হাজারের মতো জেলাতেই অটো সিএনজি কিন্তু চলাচল করে। এছাড়া প্রাইভেট কার তো রয়েছে। যেটা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে এখনও প্রায় সপ্তাহখানেকের মতো পুরোপুরি এই স্বাভাবিক হতে সময় লাগতে পারে, এবং কখন নাগাদ আসলে এই সরবরাহটা স্বাভাবিক হবে, অর্থাৎ 2-3 দিনের মধ্যে স্বাভাবিক হবে, এর মধ্যে কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছে না। পাম্প কর্তৃপক্ষরাও এ বিষয়ে বলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে যারা সিএনজি চালক রয়েছে রোদের মধ্যে খেয়ে না খেয়ে কষ্ট করে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই যে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন, এবং যেহেতু এই পাম্পটিতে শুধুমাত্র একটি বা দুটি পাম্পে কিছুটা চাপ অনুভব করছে, হয়তো ভাগ্য ভালো থাকলে তারা হয়তো 100 টাকার গ্যাস পেতে পারে, এবং সেটি দিয়ে বড় ভাড়া তো দূরের কথা বাড়ি পর্যন্ত তারা যেতে পারবে। তো সব মিলিয়ে একটা দুর্ভোগের অবস্থায় রয়েছে ময়মনসিংহ পুরো বিভাগীয় গ্যাসের জন্য, এবং এটি খুব শীঘ্রই সমাধান হচ্ছে বলে, 2-1 দিনের মধ্যে হচ্ছে বলে আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। উজ্জ্বল। ময়মনসিংহ এবং রাজধানী থেকে গ্যাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সংকটের মধ্যেও ভালো খবর রয়েছে নোয়াখালীতে। নোয়াখালীর সেনবাগের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। বাপেক্সের এই সুন্দরপুর 4 উন্নয়ন কূপে খনন শুরু হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, সহকর্মী নাসিম শুভ যুক্ত রয়েছেন। শুভ, জানাবেন নতুন কূপ থেকে কি পরিমাণ গ্যাস মিলবে, সংশ্লিষ্টরা কি বলছে? উজ্জ্বল, নোয়াখালীর সেনবাগ উপজেলার যে নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রাম, সেখানে আসলে গতকাল থেকে কিন্তু যে নতুন গ্যাস কূপটি সেটির খনন কাজ শুরু হয়েছে, এবং আজ সকাল থেকে কিন্তু পুরোদমে চলছে এর খনন কাজ, এবং এটি চলবে কিন্তু আগামী 45 দিন। তারপরে কিন্তু পরবর্তী 15 দিন চলবে ডিএসটি পরীক্ষা, এবং ওই ডিএসটি পরীক্ষার মাধ্যমে আসলে এই কূপে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং এখান থেকে প্রতিদিন কি পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে তার আগে জানিয়ে রাখি, নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলায় এর আগেও সুন্দরপুর 1, 2 এবং 3 নং নামে 3টি গ্যাস কূপ খনন করা হয়েছিল, এবং যেগুলোর প্রত্যেকটিতেই কিন্তু গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, এবং সেগুলো থেকে প্রতিদিনই গড়ে জাতীয় গ্রিডে 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করা হয়েছিল, যার মধ্যে কিন্তু সুন্দরপুর 1 এর কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। এছাড়া সুন্দরপুর 2 থেকে কিন্তু এখনো প্রতিদিনই জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হচ্ছে, আর সুন্দরপুর 3 যে গ্যাস কূপটি রয়েছে সেটি ওয়ার্ক ওভারের কাজ চলছে, এবং এই সুন্দরপুর 4 অর্থাৎ আজ যেটি খনন কাজ চলছে এটি থেকেও কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছে 7 থেকে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস, যেটি প্রতিদিনই কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তো আমি কথা বলেছি এখানে যিনি ড্রিলিং ইনচার্জ রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন তাদের যে কর্মযজ্ঞ সেটি চলবে 60 দিন পর্যন্ত, এবং তারপর পরে কিন্তু তারা আসলে জানাতে পারবেন আনুষ্ঠানিকভাবে আসলে এখানে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। এবং তারা বলছেন এছাড়াও নোয়াখালীর যে বেগমগঞ্জের 3টি গ্যাস কূপ এর খনন কাজ হয়েছিল, সেগুলোর মধ্যে কিন্তু 2টিতে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হয়েছিল। পাশাপাশি নোয়াখালীর কোম্পানিগঞ্জে কিন্তু আরও একটি নতুন গ্যাস কূপের অস্তিত্ব মিলেছে তারা, এবং সেটিতেও কিন্তু অনুসন্ধান কূপের খনন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং খনন কাজ চলছে। সেটি থেকেও যদি আসলে কোনো গ্যাসের সন্ধান মিলে তাহলে আসলে নোয়াখালীর এই গ্যাস থেকে জাতীয় গ্রিডে, যেখানে সারা দেশে গ্যাস সংকট রয়েছে, সেখানে বিপুল পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে আসলে সরবরাহ করা যাবে, এবং গ্যাসের এই সংকট কিন্তু কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে কিন্তু তারা বলছেন। তো বাপেক্স বলছেন এই গ্যাস কূপগুলো খনন আসলে সম্পন্ন করার জন্য তারা ইতিমধ্যে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, এবং গ্যাস কূপ খনন পরে কিন্তু তারা জাতিকে একটি ভালো সুখবর দিতে পারবেন বলে আশা করছেন। তো এই ছিল আসলে নোয়াখালীর গ্যাস কূপ থেকে আমার কাছে এখন অবধি সব শেষ। নাসিম শুভ জানাচ্ছিলেন বিস্তারিত। গ্যাসের তীব্র সংকটে শিল্পাঞ্চলে বিপাকে পড়েছে রপ্তানিমুখ শিল্প প্রতিষ্ঠানগুলো। স্বল্প চাপে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে খরচও। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে জটিলতা। বিস্তারিত ইমরান আলী সজীবের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক কারখানায় মেশিন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ব্যয়, আর শঙ্কা তৈরি হয়েছে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন আগে গ্যাসের যে চাপ পাওয়া যেত তাতে সব মেশিন একসঙ্গে চালানো সম্ভব হতো। এখন গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, গ্যাস না থাকায় দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকে, ফলে কাজ কমে যাওয়ায় তারা আর্থিক ক্ষতিপূরণের মুখে পড়ছেন। গ্যাস
গ্যাসের চাপ কম থাকায় আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় আমাদের প্রোডাকশন 50% কমে গেছে। ঠিকমতো গ্যাস না পাওয়ার কারণে আমাদের মেশিন সবসময় বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো আমাদের যে প্রোডাকশনের যে আর্থিক অবস্থাটা এটা আমরা পাই না, ঠিকমতো পাচ্ছি না। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যার কারণে আমরা ঠিকমতন প্রোডাকশন দিতে পারতেছি না এবং শ্রমিকেরা সবাই বেকারত্ব বোধ করতেছে। 10 পিএসআই সংযোগ থাকলেও বর্তমানে মিলছে মাত্র 3 থেকে 4 পিএসআই চাপ, অথচ স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত 8 থেকে 9 পিএসআই। তাই বাধ্য হয়ে কারখানার একাংশ বন্ধ রেখে অন্য অংশ চালাতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি আমরা ঠিকভাবে প্রোডাকশনটা দিতে চাই তো আমাদের 8 থেকে 9 পিএসআই লাগবে। সরকারের কাছে আমার দাবি এটাই হলো, আমাদের 8 থেকে 9 পিএসআইয়ের প্রোডাকশন দিতে পারলে, প্রেশারটা পিএসআই দিতে পারলে তাহলে আমাদের প্রোডাকশন ফুলফিল দিতে পারবে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের আস্থা কমবে এবং ভবিষ্যতে রপ্তানিও হ্রাস পেতে পারে। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও ব্যাংক ঋণ পরিশোধেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাই দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি শিল্প সংশ্লিষ্টদের। উৎপাদন বৃদ্ধি তো হচ্ছেই না, বরং হ্রাস পাওয়ার কারণে আমাদের প্রোডাকশন 20%-এর মতো কমে গেছে। শিপমেন্ট শিডিউল আমাদের নির্দিষ্ট এবং আমরা খুবই অল্প সময় পাই, 1.5 থেকে 2 মাস সময় পাই উৎপাদন করতে, একটা শিপমেন্ট শিডিউল ধরে রাখার জন্য। শিপমেন্টটা করতে আমাদের অনেক লেট হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে বায়ার আমাদের সেটা ক্লেম করে, অর্ডার কম দেয়, সেজন্য আমাদের অনেকটা বিপদগ্রস্ত হতে হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে শুধু উৎপাদন নয়, দেশের রপ্তানি আয় ও শিল্প খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্প মালিক ও শ্রমিকদের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। কয়েকদিন টানা বর্ষণ শেষে তীব্র গরমে অতিষ্ঠ উত্তরের জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং, কমেছে কর্মজীবী মানুষের কর্মঘণ্টা। আরও খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন লোডশেডিংয়ের তীব্রতা কতটা বেড়েছে, স্থানীয়রা কি বলছেন? উজ্জ্বল, গতকালকে দুপুর থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ঘাটতি ছিল উত্তরের বিভিন্ন উপজেলায় এবং জেলা শহরে। তবে আজকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক মনে হচ্ছে, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে হালকা প্রকৌশল শিল্পের যে কর্মীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে এই মুহূর্তে আমরা যেই সৈয়দপুরে আছি, এটি কিন্তু উত্তরের এক ধরনের বাণিজ্যিক যে রাজধানী বলা হয় উত্তরের, সেই সৈয়দপুরকে উত্তরের বাণিজ্যিক রাজধানী বলা হয়, কারণ এখানে অর্থনীতির যে চাকা সেটি দাঁড়িয়ে আছে এখানকার হালকা প্রকৌশল শিল্পের উপরে। এখানে 500-রও বেশি লেদ মেশিন কারখানা এবং হালকা প্রকৌশল শিল্পের ছোট বড় মাঝারি ধরনের উৎপাদন শিল্প রয়েছে এবং সেই শিল্পগুলোতে যে পণ্য উৎপাদন হয় তার বাজার মূল্য বছরে 300 কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়াও রেলওয়ের যে যন্ত্রাংশ রয়েছে, এই শহরে প্রায় শতাধিক কারখানা রয়েছে যেখানে রেলওয়ের জন্য সিগন্যাল লাইট, ব্রেক শু, কম্পার্টমেন্ট হ্যান্ডেল, নাট বোল্ট সহ প্রায় 200 ধরনের মূল্যবান যন্ত্রাংশ তৈরি হয় এবং এই রেলওয়ের কারখানা কেন্দ্রিক যে উৎপাদন তার বাজার মূল্য 50 কোটি টাকারও বেশি। এছাড়াও এই শহরের যেই উত্তরবঙ্গের যেই খড় কাটার মেশিন, সেমি অটো ফ্লাওয়ার মিলের পার্টস, জুট মিল এবং রাইস মিলের যে খুচরা যন্ত্রাংশ সেটিও কিন্তু সৈয়দপুরে তৈরি হয়। এই সৈয়দপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় এটি সরবরাহ হয়, যার কারণে এই শিল্পের সঙ্গে প্রায় হাজার হাজার মানুষের যেই সংযোগ সেটি রয়েছে। তবে লোডশেডিং হলে উৎপাদন কারখানাগুলোতে আসলে উৎপাদন ব্যাহত হয়, যার কারণে তাদের কর্মঘণ্টা কমে যায় এবং অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। এই সমস্যা কাটাতে রংপুরের উত্তরবঙ্গের তথা দেশের প্রথম যে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বড়পুকুরে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটার উৎপাদনের উপরে একটা বড় আকাঙ্ক্ষা ছিল মানুষের যে সেখানকার উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটি আসলে ঢিমে তালে চলছে। 3টি ইউনিটের মধ্যে 1টি ইউনিট সবসময় বন্ধ থাকে। ছোট 2টি ইউনিট 125 মেগাওয়াট করে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, যেটি চাহিদার তুলনায় অপ্রতুল। তবে স্থানীয়রা বলছেন যে জনজীবনের যে অস্বস্তি সেটি মূলত ভ্যাপসা গরমের কারণে, আর কর্মজীবী মানুষের অস্বস্তি হলো শিল্প কলকারখানায় যে মেশিনারিজগুলো আছে সেগুলো বিদ্যুৎ সরবরাহ না থাকে আসলে বন্ধ থাকছে এবং তাদের কর্মঘণ্টা কমছে। কর্মঘণ্টা যদি কমে যায় তাহলে তাদের উৎপাদন ব্যাহত হয় এবং তাদের যে মজুরি সেটি আসলে কমে আসে, যার কারণে এটি তাদের উভয় সংকটে ফেলেছে। একদিকে বিদ্যুৎ না থাকে অস্বস্তি, অন্যদিকে কর্মজীবী মানুষের কর্মহীন হয়ে পড়া। এমন বাস্তবতায় বিদ্যুৎ বিভাগ বলছে যে পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং 2 এর আওতায় রংপুরের লালমনিরহাট, রংপুর জেলা, নীলফামারী জেলা সহ বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ সরবরাহ সেটি আসলে খানিকটা ব্যাহত হচ্ছে। তবে
স্বাভাবিক হতে এটি আজকে পর্যন্ত আসলে স্বাভাবিক রয়েছে। এটি আসলে আজকে যদি দুপুর নাগাদ বা বিকেল বা সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ ঘাটতি হয় তাহলে সেটার ব্যাপারে আসলে স্থানীয়রা বলছেন যে সেটি আসলে তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। উজ্জ্বলেই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে তাপ প্রবাহ এবং বিদ্যুৎ সরবরাহের সবশেষ খবর। মোকাররম হোসেন জানাচ্ছিলেন বিস্তারিত। এমপি হিসেবে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের শপথ বৈধ। দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এতে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সারোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করার পর ঋণ খেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। নির্বাচন কমিশনের সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচন করার সুযোগ পান তিনি, কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হন, তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি। রিটের চূড়ান্ত শুনানি শেষে 9 জুলাই সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম 2 আসনে সারোয়ারকে বিজয়ী ঘোষণা করে 9 জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সারোয়ার সংসদ সদস্যের শপথ নেন। তো আজকে যেহেতু ইতিমধ্যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, এটা আমরা আজকে আদালতকে জনাব সারোয়ার আলমগীর সাহেবের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন, তখন আমরা এই বিষয়টি শুনব। তো এখন হয়তো ওটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। হাইকোর্টের অন্তর্বর্তী এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। হাইকোর্টের কতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ বলেছেন যে এই ধরনের ব্যক্তিদেরকে তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। এটাও কিন্তু একজন নাগরিকের দায়িত্ব যে তিনি যেন কোনো কারণে হয়রানির শিকার না হন, তিনি যেন কোনো কারণে নির্যাতনের শিকার না হন এবং আইনের মারপ্যাচে পড়ে যেন তার অধিকার ক্ষুণ্ণ না হয়। এটাও কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার একজন ব্যক্তি। এই দুটাকে ব্যালেন্স করতে হবে। সচিবালয়ে আজ জ্বালানি খাতের সমস্যা নিরসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা হচ্ছে। এসব সভায় দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সাব্বির রোজ। রোজ, জানাবেন আজ সচিবালয়ে কি কি বিষয়ে সভা হচ্ছে, কোনো তথ্য বিস্তারিত রয়েছে কিনা? উজ্জ্বল, আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যার মধ্যে 2টি বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রথমে যে বৈঠকটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA, অর্থাৎ দেশের টেক্সটাইল খাতের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী কাছে তারা প্রতিবেদন জমা দিয়েছেন এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী তাদেরকে টেক্সটাইল খাত বিষয়ক আশ্বস্ত করেছেন। এবং এর পরবর্তীতে যে বৈঠকটি ছিল সেটি হচ্ছে যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের শেষ সম্প্রসারণ এবং পানির সংকট দূরীকরণের লক্ষ্যে যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে সেই বৈঠকটি শেষ হলো কিছুক্ষণ আগে। সেই বৈঠক নিয়ে কথা বলছেন। আমরা যদি সরাসরি সেখানে যাই, আমরা যদি তার কাছ থেকে শুনতে চাই আসলে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বা কী ধরনের সিদ্ধান্ত আসলো বৈঠক থেকে, সেটি আমরা সরাসরি জানার চেষ্টা করি। চাপাই এবং আমাদের নওগাঁ অঞ্চলে প্রায় কয়েক লক্ষ জমিতে আমরা সেচ সুবিধা দিব। নদী থেকে পানি নিয়ে এসে আমরা 16 কিলোমিটার দূরে খালে ফেলবো আর কি, নদী থেকে। সেটি দিয়ে শুরু হবে আমাদের কার্যক্রম শুরু আশা করছি। উজ্জ্বল, মাত্রই কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষ করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের
একটি ব্রিফিং ছিল এবং তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী আসলে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার কথা কিন্তু বারবারই বলে আসছেন নির্বাচনের আগে থেকেই, এবং পানির যে সমস্যা রয়েছে উত্তরাঞ্চলে সেই বিষয়গুলো কিন্তু আলোকপাত করেছেন। এবং এর পরবর্তীতেই এখন যে বৈঠকটি শুরু হলো সেটি হচ্ছে যে দেশের জ্বালানি সংকট এবং গ্যাস সংকটের যে বিষয়টি রয়েছে, জ্বালানি সমস্যা নিরসনে কী ধরনের কার্যক্রম থাকবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন সভা চলছে। এর পরবর্তীতে ভূমিকম্প সমস্যা নিরসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ প্রধানমন্ত্রীর। উজ্জ্বল। সচিবালয়ে প্রধানমন্ত্রী সভার বিস্তারিত জানাচ্ছিলেন সাব্বির রোজ। কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। কূটনৈতিক গোর একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সফরে সরকার প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে তার। বিশ্লেষকরা মনে করছেন এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ঘনিষ্ঠ এড়াতে বেশ কিছু পরামর্শ আসতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বয়স কেবল ৩৯। অপেক্ষাকৃত তরুণ বয়সেই ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূতের দায়িত্ব সামলাচ্ছেন সার্জিও গোর। ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক চীন ঘনিষ্ঠতা চিন্তায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশ যাতে মার্কিন বলয়ের বাইরে না যায় এমন বার্তা আসতে পারে সার্জিও গোরের সফরে, তেমনটা মত বিশ্লেষকদের। এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছু উদ্বেগের বিষয় আছে। আমরা জানি যে ভূ রাজনৈতিক বিবেচনায় বা ট্রাম্পের তার যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চল কিংবা দক্ষিণ এশিয়া বা মধ্য এশিয়া এই অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কতগুলো অবস্থান আছে। তো সেই অবস্থানের সঙ্গে বাংলাদেশ কতটা অ্যাডজাস্ট করছে সেই বিষয়গুলো হয়তো একটু পরখ করে দেখবেন। বাংলাদেশও এই সুযোগে তার নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। সার্জিও গোর একই সাথে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল্যায়নে সার্জিও গোরের কাছে গুরুত্ব পাবে ভারতের চোখে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি, যেমনটি মনে করছেন এই বিশ্লেষক। যেহেতু উনি ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটি বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোয়াড, যে নেতৃত্বে যে কোয়াড আছে তার অন্যতম সদস্য, এবং একই সঙ্গে চীন কেন্দ্রিক যে মার্কিন পররাষ্ট্রনীতির যে লক্ষ্যগুলো আছে এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া, বে অফ বেঙ্গল বা ইন্দো প্যাসিফিক, সেগুলো অর্জন করার ক্ষেত্রে ভারতের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সার্জিও গোরের সফরে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা আছে। এসব বৈঠকে বাংলাদেশি সব পণ্যে সাম্প্রতিক আরোপিত 10% শুল্ক প্রত্যাহার সহ দুদেশের বাণিজ্য সম্প্রসারণে আলোচনা গুরুত্ব পাওয়ার দাবি রাখে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 10% শুল্কের যে বিষয়টা, সেটা যাতে কিভাবে আমরা সুরাহা করতে পারি, এগুলোর দিকে একটু বাংলাদেশের পক্ষ থেকে নজর দিতে হবে বা সেগুলো নিয়ে কথা বলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ, সেটা কিন্তু বাংলাদেশে যে টপ 10 ইনভেস্টিং কান্ট্রি হিসেবে কিন্তু আছে এখনো। তো সুতরাং সেই জায়গাতে কিভাবে আবার তাদেরকে সামনের দিকে নিয়ে আসা যায়, তো সেই জন্য চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যে চীন ঘনিষ্ঠতা মানেই আমেরিকা বিরোধিতা নয়, এমন বার্তা পৌঁছাতে হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। সেদিক বিবেচনায় সার্জিও গোরের সফরকে উপযুক্ত উপলক্ষ হিসেবে দেখার পরামর্শ বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক এবং চীনের সঙ্গে সম্পর্ক, দুটো কিন্তু সাংঘর্ষিক নয়। হোসেন জাহিদ, এখন ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশোধন, ইসির নবনিযুক্ত অতিরিক্ত সচিব শামসুল আলমের বিষয়ে আপত্তি এবং সাতক্ষীরা 4 আসনের বিষয়সহ বিভিন্ন ইস্যুতে ইসির সাথে বৈঠকে বসেছে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন আজকে কি বিষয়ে আলোচনা হচ্ছে, কিছু জানা গেল কিনা? আর স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধিতে কি সংশোধন চায় জামাত? উজ্জ্বল, স্থানীয় নির্বাচনে জামায়াতের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো গত মাসের 30 তারিখে তারা একটি চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। তাদের মোটা থেকে 60টি প্রস্তাবনা ছিল, যেখানে তারা স্পেসিফিকভাবে যে বিষয়গুলো বলেছে যে এমপিওভুক্ত শিক্ষকদের যে নির্বাচনে অংশ নেওয়ার যে বিধান কিংবা সুযোগ বাতিল করার কথা বলছেন নির্বাচন কমিশন প্রস্তাবনায় তারা যেটি রেখেছিল আচরণবিধির মধ্যে, তারা যেটি বলছে যে সেটি যুক্ত করার জন্য, এবং একই সাথে
যে আচরণবিধির মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলা আছে, তবে সংশ্লিষ্ট যে আসন রয়েছে সংসদীয় আসন, সেখানটার যে এমপি বা মন্ত্রী যারা থাকবেন তাদের যে সংশ্লিষ্টতা থাকতে পারে তারা সেটি আশঙ্কা করছেন। এর জায়গা থেকে তারা বলছেন যে আচরণবিধির মধ্যে এটিও কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করার জন্য। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে জামায়াত যেহেতু বিরোধী দলের আসনে রয়েছে, তারা যেটি বলছে যে ইসি অর্থাৎ নির্বাচন কমিশনের যে নবনিযুক্ত যে অতিরিক্ত সচিব রয়েছেন শামসুল আলম, যিনি 1 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পেয়েছেন, তারা যেটি বলছেন যে তিনি এর আগে বিএনপির কেন্দ্রীয় যে নির্বাচন পরিচালনা কমিটি তিনি সেখানে ছিলেন। এরপর প্রায় তিনি 10 বছর পর নির্বাচন কমিশনে তিনি এসেছেন। তারা কিন্তু এই নিয়োগটি নিয়েও কিন্তু আপত্তি তুলছেন। এবং একই সাথে আমরা এখানে দেখেছিলাম যে জামায়াতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আমরা সাইডলাইনে বিভিন্ন ধরনের বিষয়গুলো জানতে পারছি কিংবা খোঁজ নিয়েছিলাম। তারা যেটি বলছে যে জাতীয় নির্বাচনে তাদের যে একটা বিষয় তারা আশা করছিলেন যে শেষের দিকে গিয়ে ফলাফলের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ধরনের ঘাটতি ছিল কিংবা তারা যে বিষয়গুলো প্রস্তাবনা করেছিল সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের কথা রাখতে পারেনি। তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলছে। যেহেতু নির্বাচন কমিশনের বর্তমান যে অবস্থা, আচরণবিধি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেক্ষেত্রে বলা যায় যে আচরণবিধি চূড়ান্তের ক্ষেত্রে জামায়াত কিন্তু বেশ কিছু প্রস্তাবনা তারা রাখছেন। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম আরও একটি বিষয় যেটি বলা হচ্ছে যে সাতক্ষীরা 4 আসনের যে এমপি রয়েছে গাজী নজরুল ইসলাম, তার ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নেয়। অর্থাৎ এই ক্ষেত্রে যেটি ধোঁয়াশা তৈরি হয়েছে, যেহেতু তিনি সাংবিধানিক পদে রয়েছেন অর্থাৎ সংসদ সদস্য, সেক্ষেত্রে সংসদের মাধ্যমে যদি নির্বাচন কমিশনকে কোনো একটা প্রস্তাবনা দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। তবে যেহেতু সেই প্রস্তাবনাটি এখন পর্যন্ত আসেনি, আমরা গতকালে দেখেছিলাম প্রধান নির্বাচন কমিশনার এই বিষয়ে কথা বলেছেন যে স্পিকারের পক্ষ থেকে কিংবা সংসদের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে কিছু জানানো হয়নি। এবং আরেকটি বিষয় মোটা থেকে আমরা যেটা দেখেছিলাম যে সবশেষ যে ইসির কমিশন সভা হয়েছে, সেখানে বেশ কিছু প্রস্তাবনা এসেছে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, সেগুলো নিয়ে মূলত জামায়াত ইসলামী তাদের প্রস্তাবনা তুলে ধরছে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জিএম সরফরাজের এ আদেশ জারি করেন। প্রশাসন জানিয়েছে একই সময় ও একই স্থানে এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশের ঘোষণা থাকায় উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে 144 ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকার 5 বা তার বেশি মানুষের সমাবেশ, মিছিল, জনসভা, মাইকিং, স্লোগান, পিকেটিং এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। নগদ টাকার ব্যবহার কমে মোবাইল ব্যাংকিং, কার্ড ও ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার প্রচলন এখন বিশ্বজুড়ে। সে পথে এগোচ্ছে বাংলাদেশও। সবশেষ বাংলা কিউআর এনে ক্যাশলেস অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনও অধিকাংশ মানুষ নগদ লেনদেনে আস্থা রাখেন। তাই ক্যাশলেস অর্থনীতির সুফল পেতে ডিজিটাল অর্থ ব্যবস্থাপনা ও জনসচেতনতার বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। পঞ্চগড়ের 60 নারী জুবেদা বেগমের বয়স্ক ভাতা সহজ করেছে মোবাইল ব্যাংকিং। তার মতো প্রান্তিক জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ধীরে ধীরে সহজ হচ্ছে ডিজিটাল লেনদেনে। আমি ব্যাংকে টাকা তুলবা যাই লাইন ধরে, এখন তার সুবিধা হয়েছে মোবাইলে টাকা যাইলে আমরা পাচ্ছি। ডিজিটাল লেনদেনে গ্রামের তুলনায় গ্রাহক বেশি শহরে। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে অনেকেই লেনদেন করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ে। কার্ডের মাধ্যমে লেনদেনটা করলে আমাদের চুরি, তারপর বিভিন্ন রকম ঝুঁকিও কমে যায়। বেশি বাজার করতে গেলে অনেক সময় বেশি টাকা ক্যারি করাটা ঝুঁকিপূর্ণ, যার কারণে ওই যে ক্যাশ মানে কার্ডের পেমেন্টটা সহজ হয় আর কি। বাংলাদেশ ব্যাংক বলছে শহর ও গ্রাম মিলে বর্তমানে অনলাইন ব্যাংক ও উপশাখার সংখ্যা 16,500-এর বেশি। দেশে গেল 5 বছরে কার্ডে লেনদেন বেড়েছে। ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যাও 5,10,00,000 ছাড়িয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ, মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ে নগদবিহীন লেনদেনে আগ্রহ বেড়েছে। তবে অর্থনীতি গবেষকরা বলছেন অবকাঠামোগত উন্নয়নে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল লেনদেনের বৈষম্য দৃশ্যমান।
আমি মনে করি অবকাঠামোগত গ্যাপটাই একটা বড় বাধা। আর একটা বাধা আছে, সেটা হলো গ্রাম এবং শহরের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল যেটা লিটারেসি বলে, ডিজিটাল লিটারেসি বলে, এখানে একটা বড় গ্যাপ আছে। নগদ টাকার বাণিজ্য চালু থাকায় সরকার চাইলেও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ব্যাংক কর্মকর্তা। এই বাণিজ্যের সাথে যারা জড়িত তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদের কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার অনবোর্ডিং করেছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেগুলোর ভিতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। নগদবিহীন লেনদেনে ব্যাংকগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা ব্যাংক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যাশলেস বা ডিজিটাল ব্যাংকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাহকদের সুরক্ষা দেওয়া। কিছু ব্যাংক আছে আমাদের যেগুলো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স, তারা এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারাই আসলে লিডিং পজিশনে নিয়ে গিয়ে যখন তারা একটা পর্যায়ে পৌঁছাবে পুরো ব্যাংকিং সেক্টর একসাথে কাজ করতে পারবে। এখনও বেশিরভাগ মানুষের ভরসা নগদ লেনদেন, তাই ক্যাশলেস অর্থনীতির দীর্ঘমেয়াদী সুফল পেতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জোরালো ভূমিকার পরামর্শ এই অর্থনীতিবিদের। মাঝে মধ্যে সেন্ট্রাল ব্যাংক বা অন্য কেউ দুই একটা পিসমিল স্টেপ নিলে হবে না, তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা গেলে ক্যাশলেস অর্থনীতির সুফল আসবে। তবে সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ বাড়াতে হবে সাধারণ মানুষের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। চট্টগ্রামে চলতি মাসে প্রায় 4 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, বাড়ছে মৃত্যুহারও। সরকারি তথ্য বলছে জুলাই গেল 2 বছরের তুলনায় এবছর আক্রান্ত বেশি। এমন পরিস্থিতিতে আগামী 2 মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের। একই সাথে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কারে, জমানো পানি নিয়ন্ত্রণের নিয়মিত পরিষ্কারের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর সঞ্জয় মল্লিকের ছবিতে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রামের হাসপাতালগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে গেল মাসের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন, চলতি মাসে তা 4.25 গুণ বেড়ে দাঁড়িয়েছে 457 জনে। এছাড়াও চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, যার মধ্যে চলতি মাসেই মারা গেছেন 2 জন। এক সপ্তাহ জ্বর ছিল, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। পরীক্ষার 3টা রক্ত পরীক্ষা করছে, ওখানে রিপোর্ট দেখা গেছে ডেঙ্গু আর টাইফয়েড। জ্বর ছিল তখন, এখন বমি ছিল, বমি বন্ধ হয়েছে, জ্বরটা আজ চলতেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে জুলাই মাসের আক্রান্ত গেল 2 বছরের আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। 2024 ও 2025 সালে আক্রান্ত ছিল যথাক্রমে 198 ও 430। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ভরা মৌসুম আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বহুগুণে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। অল্প জ্বর নিয়েও রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টসগুলা তাদের ওরিয়েন্টেশন লস হয়ে যায়, মানে ব্রেইন ধরে ডাইরেক্ট, ওরকম হতে পারে। যেমন আমাদের অনেক রোগী পাচ্ছি চকরিয়া থেকে চলে আসতেছে, কক্সবাজার থেকে, ওই বেল্ট থেকে যারা আসতেছে দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তিগুলা ওরিয়েন্টেশন লস হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড খোলার কথা জানিয়েছে তারা। আমরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নারগুলো তৈরি করেছি এবং সেখানে চিকিৎসার সব সরঞ্জাম আমরা ওখানে নিশ্চিত করেছি, যাতে বিনা কারণে যেন কোনো রোগী আমাদের উপজেলা পর্যায় থেকে রেফার হয়ে জেলা হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ বা টারশিয়ারি হাসপাতালগুলোতে না আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত নগরীর তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বরগুনায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাতে বরগুনার বড়ইতলা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন, জানাবেন জেলেদের জন্য নির্দেশনা বা সতর্কবার্তা রয়েছে কিনা কর্তৃপক্ষের? সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে উপকূলের এখন?
উজ্জ্বল, নদীবেষ্টিত জেলা বরগুনায় কিন্তু এই বর্ষা মৌসুম, বিশেষ করে বরগুনার পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পার্শ্ববর্তী যেসব বাসিন্দারা বসবাস করে তারা কিন্তু এই বর্ষা মৌসুমটায় তাদের জন্য আতঙ্ক এবং উৎকণ্ঠার একটি দিন হয়ে দাঁড়ায় তাদের। বিশেষ করে এই বর্ষা মৌসুমে এখন দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগেও অর্থাৎ এই একাধারে কিন্তু এই 3 বারে যে আবহাওয়া অধিদপ্তরের যে সতর্ক সংকেত, এটি কিন্তু এই উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কিন্তু একটি আর্থিকভাবে লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা যেমনটি বলছেন যে এই যে টানা প্রায় 17 থেকে 18 দিন ধরেই কিন্তু তারা মাছ শিকার করতে পারছে না, অর্থাৎ সমুদ্র কিন্তু এমনিতেই উত্তাল। অন্যদিকে কিন্তু এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলার পর থেকে কিন্তু কোস্টগার্ড এবং জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করছে সেসব ট্রলারগুলোকে কিন্তু বারবারই তীরে আসতে বলা হয়েছে। তারা জেলেরাও কিন্তু অভিযোগ করেছে যে তারা কিন্তু সমুদ্রে গিয়ে কিন্তু যেখানে 10 থেকে 12 দিন অবস্থান করার কথা, সেখানে কিন্তু তারা 2 থেকে 3 দিন অবস্থান করেই কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের তীরে ফিরে আসতে হয়েছে। তারা বলছেন যে বছরের এই সময়টা এখন ইলিশ ধরার জন্য মৌসুম চলছে, সেই মৌসুমের সময়টাই কিন্তু তারা ইলিশ শিকার করতে না পারায় তারা কিন্তু ধার দেনায় জর্জরিত হয়ে পড়ছে। তারা কিন্তু বছরের এই সময়টাই জন্য অপেক্ষা করেন তাদের ধার দেনা পরিশোধের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু শত শত ট্রলার কিন্তু সেই নদীতে কিন্তু আশ্রয় নিয়ে আছেন। এবং জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তিনি যেমনটি বলছেন যে এই যে দেশের যে দ্বিতীয় সমুদ্র বন্দর, সেখানে কিন্তু এক প্রকার অস্থিরতা বিরাজ করছে, অর্থাৎ সামুদ্রিক মাছ কিংবা ইলিশ এদের সরবরাহ কিন্তু একেবারেই তলানিতে নেমে এসেছে। আমরা দেখতে পেয়েছি যে বরগুনার অন্যান্য যেসব বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ একেবারেই নেই, যার কারণে দাম কিন্তু অনেকটাই আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু এই পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পার্শ্ববর্তী অর্থাৎ বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু এই যে স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু এই বেড়িবাঁধের বাইরের যেসব বসতবাড়ি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং ভেতরের যারা বসবাস করে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বাস করছে, কখন বেড়িবাঁধ ছুটে গিয়ে তারা এই প্লাবিত হয়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুজন আকন। জাপানের শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শপিং মল ধসসহ বিভিন্ন স্থাপনার নিচে আটকে আছে অনেক মানুষ। এর মধ্যে প্রায় 10,000 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন হাজার হাজার বাসিন্দা। আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে প্রায় প্রতিদিনই ছোটখাটো কম্পন হয় জাপানে। তবে এর মাঝেও বড় ধাক্কা দিল গেল মঙ্গলবার। 7.1 মাত্রার ভূমিকম্পের থাবায় ক্ষতবিক্ষত জাপান। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে আঘাত হানে ভূমিকম্প। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে এর তীব্রতা ছিল 6.8 মাত্রার। ভয়াবহ এ ভূমিকম্পে কিউশুর কুমামোতো প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তীব্র ঝাঁকুনিতে কুমামোতোর ইয়ন শপিং মল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ভবনটির 2য় তলার একাংশ ধসে পড়ে। ফলে সেখানে আটকে আছে অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 8時30分時点で災害との関連の調査中を含め死者13名のほか人的被害、建物倒壊、火災や道路の損壊など。তবে এই শপিং মল ছাড়াও একই এলাকায় একটি কাগজের মিল চিমনি ধসের পর নিখোঁজ রয়েছেন অনেকেই। এদিকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে ভূমিকম্পের পর এ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষকে। এরই মধ্যে ভূমিকম্পের কারণে কুমামোতো শহরে বিঘ্নিত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45টি চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি সপ্তদশ শতাব্দীর একটি দুর্গের বাইরের দেয়ালও ধসে পড়েছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ভারতের ককরোচ জনতা পার্টি। পুলিশের দায়ের করা সব অভিযোগের তদন্ত চালিয়ে যেতে সুপ্রিম কোর্টের নির্দেশনাকে বিশ্বাসঘাতকতা বলছে সিজেপি। তাদের আশঙ্কা, সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার বানাবে মোদী সরকার। সিজেপির আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তানভীর জনের প্রতিবেদনে বিস্তারিত।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দ্রুত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের কোনো হয়রানি না করার শর্তে আন্দোলন গুটিয়ে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, কয়েক দফা বৈঠকে এই বিষয়ে বারবার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। শুধু তাই নয়, দিল্লি, বিহার সহ অন্যান্য রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যাপারেও লিখিত প্রতিশ্রুতি পেয়েছিল ককরোচ জনতা পার্টি। এমন অবস্থায় ভারতের সুপ্রিম কোর্ট এক নির্দেশনায় বলেছেন, পুলিশের দায়ের করা সব অভিযোগপত্র তদন্ত করে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া যাদের আগের কোনো অপরাধের রেকর্ড নেই তাদের ছেড়ে দেয়া এবং পুলিশি হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকার। শিক্ষার্থীদের উপর পুলিশি হয়রানি বন্ধ না করলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিলে সুপ্রিম কোর্ট কাজ করছে বলেও অভিযোগ দীপকের। कई सारे स्टेट्स में पुलिस जो है वो स्टूडेंट्स को हैरेस कर रही है, परेशान कर रही है। गवर्नमेंट स्टूडेंट्स को डराना धमकाना बंद कर दे। अगर वो इसी तरह पुलिस के द्वारा स्टूडेंट्स को डराएगी, धमकाएगी, डिटेन की धमकियां देगी, अरेस्ट की धमकियां देगी, तो कॉकरोच जनता पार्टी फिर से बहुत बड़ा प्रोटेस्ट करेगी। একই সুরে সিজিপির মুখপাত্র সৌরভ দাস বলেন, তরুণদের সরল মনের সঙ্গে প্রতারণা করছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রহণযোগ্য উল্লেখ করে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সিজেপি। बहुत बड़ा विश्वासघात करने जा रहे हो देश के युवाओं से। हम लोगों ने डिक्लेयर किया है कि हमें ऐसा कोई भी ऑर्डर जिसमें जो हमें एक गारंटी दिया है सरकार ने उसका उल्लंघन हो, वैसे कोई भी ऑर्डर या कोई भी डिसीजन स्वीकार नहीं है। তবে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দিয়ে দেশের মানুষকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, তারা যা ইচ্ছা তাই করবে, সেটাই গণতন্ত্র নয়। ককরোচ জনতা পার্টি এবং তার সংগসাথী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পরেছেন। এই সমস্ত অ্যান্টি সোশ্যাল যারা, তারা বিভিন্ন ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদেরকে নিজেদের ব্যানারের তলায় নিয়ে আসছে, এ সমস্ত কটাকে ঢোকানো উচিত। এদিকে প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার কমিটি নিয়ে লোকসভা সংসদে বিতর্কে জড়ান বিরোধী কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, আগে কমিটি করা হলেও তার বাস্তবায়ন কিছুই হয়নি। উপযুক্ত ব্যক্তির অভাবে এবারের কমিটিও আলোর মুখ দেখবে না। প্রিয়াঙ্কার অভিযোগ, গোমূত্র বিশেষজ্ঞদের দিয়ে শিক্ষার সংস্কার সম্ভব নয়। তানভীর জানি, এখন বিশ্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের সভা আজ। প্রায় 2 মাস পর বিসিবি কার্যালয়ে নিয়মিত বৈঠকে বসবেন পরিচালকরা। বিস্তারিত থাকছে জুবায়ের আহমেদের প্রতিবেদনে। লম্বা সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বসছে পরিচালকদের বৈঠক। বুধবার বিকেল 3টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হবেন সকল পরিচালক। আলোচনা হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে, তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে থাকতে পারে বিপিএল ইস্যু। বিসিবির একাধিক পরিচালক এখন টিভিকে জানান, বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের। অতীত অভিজ্ঞতা থেকে সরে এসে নতুনভাবে বিপিএলকে উপস্থাপনের জন্য কাজ করছে বর্তমান বিপিএল গভর্নিং কমিটি। বোর্ডের সহসভাপতি এবং বিপিএল কমিটির প্রধান ফাহিম সিনহার কাছ থেকে বৈঠকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগে ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া না গেলে 1 বছরের জন্য বিপিএল স্থগিত রাখার কথাও শুনিয়েছিলেন ফাহিম সিনহা। আলাপ হতে পারে সেই সম্ভাবনা নিয়েও। আলোচনা আসতে পারে অধিনায়ক ইস্যুতেও। ক্রিকেট অপারেশনস এবং বিসিবি সংশ্লিষ্টদের ভাষ্য, এখনো আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে। তবে পুরো বিষয়টি দেখভাল করছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। তাই অধিনায়ক নিয়ে আলোচনা থেকে কি সিদ্ধান্ত আসতে পারে তা এখন পর্যন্ত ধোঁয়াশা। আলোচনার এজেন্ডায় থাকবে নারী ক্রিকেট ইস্যু, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং 8 বিভাগে সাবেক নারী ক্রিকেটারদেরই কোচ হিসেবে নিয়োগের আলোচনা থাকবে বোর্ড সভায়। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।